নাম্বার ওয়ান, আমরা শুরু করব এই সপ্তাহের যে সবচেয়ে বড় ক্ল্যাশটা সেটা দিয়ে, অর্থাৎ ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগের ম্যাচ দিয়ে। ফার্স্ট লেগে খেলাটা বোধহয় অনেকটুকু শেষ হয়ে গেছে, কিন্তু ম্যানচেস্টার সিটির পক্ষে এখনো তো সম্ভব, তাই না? মানে 3-0 গোলের ডেফিসিটটা ওভারকাম করা, যদিও কাজটা বেজায় কঠিন। কিন্তু এমন একটা সপ্তাহ পেপ গুয়ার্দিওলা পার করছেন যে সপ্তাহে তার হাত থেকে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ দুটোই সম্ভবত ফসকে যাচ্ছে, আনলেস তার দল রোমাঞ্চকর কিছু ঘটায়, অবিশ্বাস্য কিছু ঘটায় রিয়াল মাদ্রিদের সঙ্গে। কিন্তু আপনি তো বলতে পারেন যে রিয়াল মাদ্রিদ অবিশ্বাস্য এক ঘটনা ঘটিয়ে দিয়েছে সান্তিয়াগো বের্নাবিউতে প্রথম লেগে 3-0 গোলে জিতে। সম্ভবত সেটা 4-0 হতে পারত ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি মিস না করলে। ভিনিসিয়াসের সেই পেনাল্টি মিসটা পেপ গুয়ার্দিওলা যদি ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেন এবং চেষ্টা করেন তার দলকে দিয়ে এই 3-0 গোলের ডেফিসিট ওভারকাম করতে, তাহলে সে এক অন্যরকম গল্পে পরিণত হবে। কিন্তু পেপ গুয়ার্দিওলা যে সপ্তাহটা পার করলেন ওই রিয়াল মাদ্রিদের কাছে হারার পরে, এরপরে ওয়েস্ট হ্যামের সঙ্গে ড্র করে, তাও আবার মাঠের ওপরে বসে, ডাগ আউটে তার বসা হয় নাই, এবং পেপ গুয়ার্দিওলা এরপরে ওয়েস্ট হ্যামের সঙ্গে পয়েন্ট করার পরে একটু আবোল তাবোল বকেছিল বটে। ম্যাচের আগে তিনি বললেন যে এই ম্যাচ জিততে না পারলে প্রিমিয়ার লিগে টাইটেল রেসে আমরা থাকছি না। এই কথা বলে তিনি দেখলেন আর্সেনাল ম্যাচ জিতে গেছে একেবারে শেষ মুহূর্তে, এবং তার দল পরে গিয়ে রেলিগেশন ব্যাটেলে থাকা ওয়েস্ট হ্যামের সঙ্গে ড্র করলো। এরপরে পেপ গুয়ার্দিওলা বললেন যে আমরা এখনো এই টাইটেল রেসে ঠিক আছি, কারণ আমরা তো হারি নাই। এর আগে তিনি বলছিলেন আমাদের জিততে হবে, এরপর তিনি দোহাই দিচ্ছেন যে আমরা তো হারি নাই। এমন আবোল তাবোল কথা পেপ গুয়ার্দিওলা নিজেই কখনো আগে বলেছেন কিনা সংশয় আছে। এর পেছনে কারণ কি? সম্ভবত ওই হারটা, রিয়াল মাদ্রিদের কাছে যে হারটা তিনি হেরেছেন। এবং এরপরে প্রেস কনফারেন্সে তার সঙ্গে এক সাংবাদিকের কিছু দূরত্ব তৈরি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, যখন তাকে তার স্টার্টিং 11 নিয়ে প্রশ্ন করা হয়েছে। এই ম্যাচের আগে যখন আরো একবার পেপ গুয়ার্দিওলাকে জিজ্ঞাসা করা হলো যে হোয়াটস ইউর প্ল্যান, আমাদের এই দেশে তো এখন খুব চলছে, তাই না, আই হ্যাভ আ প্ল্যান। মাঝখানে পিটার বাটার বাংলাদেশ উইমেন্স টিমের কথা বললেন উই হ্যাভ আ প্ল্যান। কিন্তু এই ক্ষেত্রে পেপ গুয়ার্দিওলা একেবারে ভিন্ন। তিনি বলছেন আই ডোন্ট রিয়েলি হ্যাভ আ প্ল্যান, স্পেসিফিক কোনো প্ল্যান আমার কাছে নাই, আই জাস্ট ওয়ান্ট টু ট্রাই, সেটা তিনি বলছেন। মানে রিয়াল মাদ্রিদের সঙ্গে 3-0 গোলে পিছিয়ে থাকা অবস্থায় পেপ গুয়ার্দিওলা এমন কোনো ভরসা পাচ্ছেন না যে দলটা এরপরে গিয়ে এখান থেকে পার পেয়ে আসবে। এবং তিনি এই ম্যাচের আগের দিন যে প্র্যাকটিস সেশন ছিল সেটাও বাতিল করেছেন। তিনি বলছেন তার কোনো প্র্যাকটিস সেশনের প্রয়োজন নাই, তার দল যে অবস্থায় আছে সেই অবস্থায় থেকে তারা রিয়াল মাদ্রিদের মোকাবেলা করবে ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে। পেপ গুয়ার্দিওলা তাহলে ম্যানচেস্টার সিটিতে এই মৌসুমটা যখন শেষ করছেন, সেখানে তিনি প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ দুটোতেই খালি হাতে ফিরছেন, এই প্রশ্নটা আপনি করতেই পারেন। এবং পেপ গুয়ার্দিওলা এই যে বলছেন যে আমার কাছে কোনো প্ল্যান নাই, রিয়াল মাদ্রিদ এতবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, এই 15 বার চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য তারা 100 বার চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে, 100 বার হয়তো খেলে নাই, কিন্তু 60-70 বছর ধরে তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলছে, মানে যতদিন ধরে চ্যাম্পিয়ন্স লিগ চলছে। এটা পেপ গুয়ার্দিওলা বলছেন নিজের ব্যর্থতা বোধহয় কিছুটা সামাল দেওয়ার জন্য, কারণ এতগুলো বছরে পেপ গুয়ার্দিওলা শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ জিততে পেরেছেন ম্যানচেস্টার সিটির হয়ে মাত্র একবার। প্রশ্ন ওঠাটা খুব অস্বাভাবিক কিছু হয়তো নয়। এবং গুয়ার্দিওলার সঙ্গে প্রেস কনফারেন্সে ছিলেন বের্নার্দো সিলভা, তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনাদের পক্ষে কি সম্ভব, তখন বলছেন রিয়াল মাদ্রিদের কাছে আমরা কি করে হেরেছি এটা আমরা জানি না। এবং এইখানেই আসলে মূল সমস্যাটা, মানে পেপ গুয়ার্দিওলার দল ম্যান সিটি তারা রিয়াল মাদ্রিদের কাছে ফার্স্ট লেগে কি করে হেরেছে এটা আপনি ব্যাখ্যা করবেন কি করে? মানে বালবার্দে 3টা গোল কেন করবেন, করার কি কথা আছে? রিয়াল মাদ্রিদের বহু রকমের জাদু মন্ত্র আছে, চ্যাম্পিয়ন্স লিগ এলেই সেগুলো বেরিয়ে যায়, এবং সেটা এবার বেরোলো বালবার্দেকে দিয়ে, যেটা হয়তো সিলেবাসে ছিল না পেপ গুয়ার্দিওলার, কারণই থাকার কথা নয়। কিন্তু ঘটনাক্রমে ওই দুর্ঘটনাটা পেপ গুয়ার্দিওলার ম্যান সিটির সঙ্গে ঘটেছে। আর বের্নার্দো সিলভা বলছেন যে আমরা যা খেলেছি ওই মাঠে, তারপরে 3-0 গোলের স্কোর লাইনটা বেমানান। সে বেমানান হতে পারে, কিন্তু রিয়াল মাদ্রিদ তো দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ এইভাবেই চ্যাম্পিয়ন্স লিগে তার অপোনেন্টকে বিদায় করে দিয়ে প্রগ্রেস করেছে, এবং তারপর তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এবং বের্নার্দো সিলভা যখন বলছেন যে আমাদের গোল করতে হবে, গোল করা ম্যান সিটির পক্ষে অসম্ভব নয়, মানে পৃথিবীতে যে কটা দল 3-0 গোলের পিছিয়ে থাকা অবস্থায় ওই ম্যাচ জিততে পারে, তার ভেতরে যে কটা দল সামনের দিকে আসবে তার ভেতরে অবশ্যই ম্যানচেস্টার সিটি একটা। কিন্তু ম্যান সিটির ফরওয়ার্ডদের আসলে কি অবস্থা? গোল যদি কাউকে করতে হয় তাহলে তো এই ভদ্রলোকে করতে হবে, তাই না, মানে এর্লিং হল্যান্ডকে। তার উপরে ভরসা রাখতে চান বের্নার্দো সিলভা। তিনি প্রেস কনফারেন্সে বলছেন যে আমাদের গোল করতে হবে এবং ওই দায়িত্বটা এর্লিং হল্যান্ডকে দিতে হবে। কিন্তু হল্যান্ডের অবস্থাটা একবার দেখুন, ওয়েস্ট হ্যামের সঙ্গে তিনি আরো একটা হতাশার রাত পার করেছেন। এই 2026 সালে তিনি মোটে একটা ওপেন প্লে থেকে গোল করেছেন, এবং তিনি সবশেষ গোল করেছেন যে কোনো কম্পিটিশনে, তাও মাসখানেক সময় আগে।
এই এর্লিং হল্যান্ড কি করে রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যানচেস্টার সিটির এই রূপকথার গল্পের সূচনা করবেন সেটা আমাদের জানা নাই, কারণ এই মুহূর্তে তিনি কিছুটা আত্মবিশ্বাসের অভাবেও বোধহয় ভুগছেন। কিন্তু তার কাছে বলের সাপ্লাই কি ঠিকঠাক আসছে? মানে পেপ গার্দিওলা কি তাকে ঠিকঠাক মতো সাপোর্ট দিতে পারছেন? ওয়েস্ট হ্যামের সঙ্গে আপনি ফরমেশনটা দেখুন, ম্যানচেস্টার সিটি 4-3-1-2 এই হচ্ছে তাদের ফরমেশন, যেখানে এর্লিং হল্যান্ড ওপরের দিকে ওমার মারমুশের সঙ্গে ডাবল স্ট্রাইকার হিসেবে খেললেন এবং সেখানে তিনি মোটামুটি একটা লোনলি মানুষ হয়ে থাকলেন ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে ফরমেশনটা চেঞ্জ হলো, 4-3-3 হলো, কিন্তু তাতেও তো খুব একটা উপকার হয় নাই। চেলসি যখন নেমেছেন হয়তো কিছু বলের সাপ্লাই এর্লিং হল্যান্ড পেয়েছেন, কিন্তু ততক্ষণে তার যতটুকু হতাশ হওয়ার দরকার ততটুকু তিনি হতাশ হয়ে গেছেন। এই কারণে ম্যানচেস্টার সিটির এই প্রত্যাবর্তনের গল্প, যেটা যে কোনো মোড়কেই আমরা উপস্থাপন করার চেষ্টা করি না কেন, সেটাকে অনেকটুকু অবিশ্বাস মনে হচ্ছে। পেপ গার্দিওলা নিজেও বিশ্বাস করতে পারছেন কিনা সেটা নিয়েও সংশয় থাকছে। এই কারণেই বোধহয় তিনি বলছেন আই ডোন্ট রিয়েলি হ্যাভ আ প্ল্যান। কিন্তু উল্টো চিত্র রিয়াল মাদ্রিদের, যে ম্যাচের আগে রিয়াল মাদ্রিদকে লোকে ধরেছিলেন যে তারা আসলে কোনো খাতায় পাতায় থাকবে না, ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের পারার কোনো কারণ আছে, তাদের সেরা একাদশ থাকলে হয়তো তারা পারতে পারে, কিন্তু রিয়াল মাদ্রিদ তাদের লা ফাব্রিকার প্লেয়ারদেরকে খেলিয়ে এরপরে ম্যানচেস্টার সিটির মতো দলকে 3 গোলে উড়িয়ে যখন চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে এক ধাপ দিয়ে রাখে, তখন এই রিয়াল মাদ্রিদকে আপনার সমীহ করতেই হবে। এবং রিয়াল মাদ্রিদ এই ম্যাচে কিলিয়ান এমবাপেকে ফেরত পাচ্ছে। কিলিয়ান এমবাপে হয়তো এই ম্যাচের শুরু থেকে থাকবেন না, দরকার রিয়াল মাদ্রিদের হবে না, কিন্তু সেকেন্ড হাফে তিনি যদি মাঠে নামেন তাহলে ম্যানচেস্টার সিটি যদি 3 গোল করেও বসে তাহলে গল্পটা অন্যরকম হতে পারে। মানে ম্যানচেস্টার তো শুধুমাত্র 3 গোল করলে হচ্ছে না, তাদেরকে ডিফেন্ডও করতে হবে। আর রিয়াল মাদ্রিদ তো এমন কোনো দল নয়, ওয়েস্ট হ্যাম নয় যে একটা মোটে অন টার্গেটে শট করবে সেখান থেকে গোল হবে বা এরকম কিছু হওয়ার তো কথা না আইডিয়ালি স্পিকিং। সেই জায়গা থেকে রিয়াল মাদ্রিদ আরো বুস্ট আপ আছে। জুড বেলিংহাম এই ম্যাচের স্কোয়াডে আছেন, কয়েকজন ফুটবলার ফিরেছেন, তাদের ভিতরে কারেরাসও আছেন। রিয়াল মাদ্রিদ হুট করে কি করে যেন গুছিয়ে ফেলেছে এবং এই গুছিয়ে নেওয়ার শুরুটা তাদের হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির সঙ্গে ওই ম্যাচটা দিয়ে। এখন তারা ওই স্বপ্ন দেখতেই পারে যে এই মৌসুমটা তারা বাঁচিয়ে ফেলবে চ্যাম্পিয়ন্স লিগে ভালো করে, এবং সেই ভালো করার ধাপে তারা ম্যানচেস্টার সিটিকে বিদায় করে দেওয়ার খুব কাছাকাছি। এই ম্যাচে বরং ম্যানচেস্টার সিটি যদি জিতে যায় তাহলেই বোধহয় অবাক হওয়ার বেশি কারণ থাকবে। রিয়াল মাদ্রিদের পরের রাউন্ডে যাওয়াটার সমূহ সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন। লা লিগাটা প্রায় শেষ, মানে লা লিগার 4 পয়েন্টের গ্যাপ রিয়াল মাদ্রিদ সামনে পারবে কিনা সে এক প্রশ্ন। এই সপ্তাহে রিয়াল মাদ্রিদ আরো একবার লা লিগা কমফোর্টেবলি জিতেছে, এর সঙ্গে জেতারই কথা ছিল, এবং যারা গোল করেছেন সেটাও একটা পজিটিভ সাইন রিয়াল মাদ্রিদের জন্য। আরেকবার বালবার্দে সেই গোল করেছেন, আর রেগুলার, এসব নিয়ে অনেক ঢের আলোচনা করা যেতে পারে, কিন্তু রিয়াল মাদ্রিদের এই যে পারিবারিক একটা বন্ধন তৈরি হয়ে গেছে, মানে আর রেগুলার গোলের পরে এই চিত্রটাই দেখুন না, মানে সবাই মিলে আর রেগুলারকে বরণ করে নিচ্ছেন। অথচ রিয়াল মাদ্রিদের এই সিজনটা কেমন গেছে আপনি আমার চেয়ে বোধহয় বেশি ভালো জানেন। সেই রিয়াল মাদ্রিদ যদি এরকম সময়ে পরিস্থিতি বিরাজ করতে পারে তাহলে ম্যান সিটিকে হারানো তাদের জন্য খুব বড় ব্যাপার হয়তো হওয়ার কথা নয়।